নিউট্রিশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা বায়োলজির একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো ব্লাড, রক্ত নিয়ে ডিটেলসে আলোচনা করব। এর আগে আমরা বায়োলজির উপর একাধিক ক্লাস দিয়েছি এবং সেখানে পৌষ্টিকতন্ত্র, ভিটামিন সংক্রান্ত বিভিন্ন ক্লাস আপনাদের প্লেলিস্টের মধ্যে দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন সেগুলি দেখতে পারো। এই ক্লাসগুলি আসন্ন আরআরবি, গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে দেখো আজকে কি কি রয়েছে। ব্লাড মানে রক্ত। রক্ত কি? রক্ত হলো এক ধরনের কলা। এখন কলা বলতে কি বুঝবো আমরা? কলা মানে অনেকগুলি কোষের সমষ্টি নিয়ে হয় কলা, কিন্তু কোষের সমষ্টি নিয়ে হয় কলা, কিন্তু রক্তের ব্যাপারটা কি? রক্ত হলো তরল যোগ কলা। তরল যোগ কলা, কারণ রক্ত তো তরল। আর রক্ত কি করে? আমাদের বিভিন্ন অঙ্গ মধ্যে কানেক্টেড করতে সাহায্য করে, এই জন্য রক্তকে বলা হয় যোগ কলা। আবার রক্ত কি? তরল, এই জন্য রক্তকে তরল যোগ কলা। ফার্স্ট কোশ্চেন পরীক্ষায় আসবে রক্ত কি, বিভিন্ন ধরনের অপশন থাকবে, তোমাকে অ্যান্সার করতে হবে রক্ত হলো তরল যোগ কলা। কারণ কি? দেহের বিভিন্ন ইন্টারনাল অঙ্গ বা বিভিন্ন অঙ্গের মধ্যে কি করে কানেক্ট করতে সাহায্য করে, এই জন্য রক্তকে বলা হয় তরল যোগ কলা। গেল। এখন আমরা পড়বো রক্ত আছে। রক্ত নিয়ে যে অধ্যয়ন বা পড়াশোনা করা, একে কি বলা হয়? রক্ত নিয়ে পড়াশোনা করাকে বলা হয় হেমাটোলজি। আর আমাদের দেহে যে রক্ত তৈরি হয়, সেই রক্ত তৈরি হওয়ার প্রসেসটাকে বলা হয় হিমাটোপোয়েসিস। এবং আমাদের রক্তের পিএইচ কত? পিএইচ হলো 7.4। এখন প্রশ্ন হলো পিএইচ ব্যাপারটা কি? পিএইচ একটা স্কেল রয়েছে, সেই স্কেলের সাহায্যে দেখানো হয় কোনটা অ্যাসিড কোনটা ক্ষার। পিএইচ স্কেলের মান 0 থেকে 14 পর্যন্ত হয়। আর এ তাহলে মাঝখানে থাকবে 7। কোনো একটা দ্রবণ বা কোনো একটা দ্রবণের মান যদি 7-এর চেয়ে কম হয়, সেটাকে তাকে বলা হয় অ্যাসিড দ্রবণ, অ্যাসিড। কোনো একটা দ্রবণের মান যদি 7-এর চেয়ে বেশি হয়, তখন সেটাকে বলা হয় ক্ষার। আর 7-এর যদি সমান হয় তাহলে উভয়ধর্মী। আর রক্তের পিএইচ এর মান 7.4, তার মানে বোঝা যাচ্ছে রক্ত হলো সামান্য ক্ষার ধর্মী। কারণ কি? 7-এর চেয়ে বেশি হলে ক্ষার হয়। তাই রক্ত কি পরীক্ষায় তোমাকে উল্টা হয়ে জিজ্ঞাসা করতে পারে, রক্ত ঠিক হলো সামান্য ক্ষার ধর্মী, তীব্র ক্ষার না, সামান্য ক্ষার। এবং রক্তের পিএইচ ভ্যালু কত? রক্তের পিএইচ ভ্যালু হলো 7.4। আমাদের দেহে সুস্থ একজন পূর্ণবয়স্ক লোকের দেহে রক্তের পরিমাণ 4 থেকে 6 লিটার। মহিলাদের দেহে প্রায় এর থেকে 1 অথবা হাফ লিটার কম থাকে, এটা তোমরা মনে রাখবে। এখন হলো প্রশ্ন হলো, এই যে রক্ততে স্টোরেজ অর্গান কাকে বলা হয়? রক্তের স্টোরেজ অর্গান বলা হয় স্প্লি বা প্লিয়াকে বলা হয়। আমাদের রক্তে বিভিন্ন কণিকা দিয়ে তৈরি হয়। লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা, এবং রক্তের মধ্যে বিভিন্ন তরল অংশ থাকে যাকে আমরা বলি প্লাজমা। প্লাজমার সাহায্যে খাবার অন্যান্য দ্রব্য পরিবাহিত হয়। সেই সমস্ত বিষয় নিয়ে এখন আমরা নেক্সট স্লাইডে আলোচনা করব। রক্তের উপাদান। রক্তকে প্রধান দুটো ক্যাটাগরিতে ভাগ রয়েছে, এটা হলো প্লাজমা নিয়ে গঠিত এবং রক্ত কণিকা নিয়ে গঠিত হয় রক্তের মধ্যে তোমাকে জিজ্ঞেস করবে কোন উপাদানটার পরিমাণ বেশি থাকে? প্লাজমা। সেটা পার্সেন্টেজ কত? সেটা হলো 55%। এবং রক্ত কণিকার পার্সেন্টেজ হলো 44%। তাহলে কোন উপাদানটার বেশি রয়েছে? প্লাজমা। এখানেও কিন্তু পরীক্ষা এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে। রক্ত কণিকাগুলিকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, আরবিসি, ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা। আরবিসি মানে লোহিত রক্ত কণিকা, ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসেল বা হোয়াইট ব্লাড সেল, যাকে বলা হয় শ্বেত রক্ত কণিকা, বাংলায় প্লেটলেট মানে অনুচক্রিকা। লোহিত রক্ত কণিকা মেনলি কাজ হলো অক্সিজেন পরিবহনে সাহায্য করে। আর শ্বেত রক্ত কণিকার মেনলি কাজ হলো রোগ জীবাণুর হাত থেকে আমাদের দেহকে রক্ষা করে। রোগ জীবাণুর হাত থেকে আমাদের রক্ষা করে, হাত থেকে রক্ষা। আর অনুচক্রিকার কাজ হলো আমাদের দেহের বাইরে যদি কোনো অংশ কেটে যায়, সেই অংশে কেটে গেলে তো রক্ত নির্গত হবে, সেই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হলো অনুচক্রিকা। জমাট বাঁধা, ব্লাড ক্লটিং এ মেইন ভূমিকা রয়েছে অনুচক্রিকার। এখন আমরা আরবিসি, ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা নিয়ে ডিটেইলস আলোচনা করব এবং প্লাজমা নিয়ে আলোচনা করব। প্লাজমা, আমাদের দেহে প্লাজমার পরিমাণ 55%। এবং প্লাজমা মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে সেগুলি হলো জল এবং বিভিন্ন কঠিন দ্রব্য থাকে এবং গ্যাসীয় দ্রব্য সামান্য পরিমাণে থাকে বা নেই বললেই চলে। জলের পরিমাণ সবচেয়ে বেশি, 91 থেকে 92%। তাহলে পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে আমাদের রক্তের মধ্যে প্লাজমা কত পার্সেন্ট থাকে? 55%। আমাদের রক্তের মধ্যে কোন উপাদানটার পরিমাণ সবচেয়ে বেশি? প্লাজমার পরিমাণ সবচেয়ে বেশি। এখান থেকে আরো গভীরে প্রশ্ন জিজ্ঞেস করে প্লাজমার মধ্যে কোন উপাদানটার পরিমাণ সবচেয়ে বেশি? জলের, যার পরিমাণ প্রায় 90 থেকে 90%। এইভাবে মনে রাখো। এবং এছাড়াও রয়েছে কঠিন দ্রব্য এবং গ্যাসীয় দ্রব্য। কঠিন দ্রব্যের মধ্যে
দুটো ক্যাটাগরি রয়েছে, অজৈব এবং জৈব পদার্থ। অজৈব পদার্থ মানে কি, বিভিন্ন আয়ন টায়ন থাকবে, ক্যালসিয়াম আয়ন, লোহা, এরকম বিভিন্ন আয়ন থাকে অজৈবের মধ্যে। আর জৈবের মধ্যে থাকে গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট এবং বিলিরুবিন বা বিলিভার্ডিন। তাহলে এই যে বিলিরুবিন, বিলিভার্ডিন, ফ্যাট, প্রোটিন, এগুলো কোথায় থাকে রয়েছে আমাদের? এগুলো হলো আমাদের প্লাজমার মধ্যে রয়েছে। প্লাজমার এমনি ওভারঅল তোমাকে যদি কাজ জিজ্ঞেস করে, প্লাজমার কাজ কি? প্লাজমা মেনলি আমাদের বিভিন্ন পুষ্টি পদার্থ পরিবহন করতে সাহায্য করবে, এই সমস্ত কাজে সাহায্য করে প্লাজমা। তাহলে প্লাজমার উপাদানগুলি আমরা কি শিখলাম? সেটা হলো গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট এবং বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ, বিলিরুবিন, বিলিভার্ডিন রঞ্জক পদার্থ। এগুলা হলো প্লাজমার উপাদান। তাহলে প্রোটিন কি কি রয়েছে? অ্যালবুমিন প্রোটিন, প্রথম বিন প্রোটিন, ফাইব্রিনোজেন প্রোটিন। এই যে ফাইব্রিনোজেন প্রোটিন, প্রথম বিন প্রোটিন নাম শুনছো, এই যে ফাইব্রিনোজেন প্রোটিন, প্রথম বিন প্রোটিন, এগুলো আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমরা যখন রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া পড়ানো হবে তখন সেটা ডিটেলসে আলোচনা করা হবে। এছাড়াও এখানে ফ্যাট রয়েছে। ফ্যাটের উপাদান কি? কোলেস্টেরল, এখানে কোলেস্টেরল রয়েছে। এবং রঞ্জক পদার্থ হিসেবে বিলিরুবিন এবং বিলিভার্ডিন রয়েছে। তাহলে আমাদের বোঝা গেল প্লাজমা কি? রক্তের একটা উপাদান। প্লাজমা আমাদের দেহে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে রক্তের মধ্যে। প্লাজমার কাজ হলো বিভিন্ন খাদ্যবস্তু পরিবহন করতে সাহায্য করে। এখন থেকে পরীক্ষায় জিজ্ঞেস করবে প্লাজমার মধ্যে একটা ভাগ রয়েছে সিরাম। সিরাম কি? পরীক্ষা ডাইরেক্ট তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। সিরাম হলো আমাদের রক্তের মধ্যে যে প্লাজমা রয়েছে, প্লাজমার থেকে ব্লাড ক্লটিং যে ফ্যাক্টর রয়েছে তাকে যদি আমরা বাদ দিয়ে দিই, যে উপাদানটা পড়ে থাকবে সেটাই হলো আমাদের সিরাম। তাহলে প্লাজমা তো বুঝলাম রক্তের মধ্যে একটা জলীয় উপাদান প্লাজমা। তার থেকে ক্লটিং ফ্যাক্টর মানে কি? রক্ত জমাট বাঁধতে যে সমস্ত উপাদানগুলি সাহায্য করে। তাই রক্ত জমাট বাঁধতে একজন প্রোটিন সাহায্য করে, যেমন অ্যালবুমিন প্রোটিন, প্রথম বিন প্রোটিন, ফাইব্রিনোজেন প্রোটিন। ফাইব্রিনোজেন প্রোটিন হলো রক্ত জমাট বাঁধার অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রোটিন। সেই যে প্রোটিন যদি আমরা বাদ দিয়ে দিই প্লাজমা থেকে যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলোকে, তাহলে যে উপাদানটা পড়ে থাকে তখন সেটাকেই বলা হয় সিরাম। তাহলে আশা করি বোঝা গেল সিরাম কি। এখান থেকে একটা লজিক তোমাদের জিজ্ঞেস করো, কোনো পাই শুনে যদি প্লাজমা থেরাপি। প্লাজমা থেরাপি বিষয়টা কি? আসলে কোনো একজন ব্যক্তির যদি কোনো একটা ডিজিজ হয়, মনে করো করোনার সময় আমরা শুনেছিলাম যে প্লাজমা থেরাপি, তখন তার দেহে ওই রোগের বিরুদ্ধে যখন প্রতিরোধ ক্রিয়া, যাকে বলা হয় অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডিটা কোথায় পাওয়া যায়? অ্যান্টিবডি যখন তৈরি হবে সেই অ্যান্টিবডিটা প্লাজমার মধ্যে পাওয়া যায়। সেই প্লাজমা নিয়ে তার কোনো দেহে, কোনো একটা ব্যক্তির দেহে কোনো করোনা আক্রান্ত হলো, সে সুস্থ হয়ে গেল, তার মানে কি ওই রোগীর বিরুদ্ধে তার দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেই অ্যান্টিবডিটার মধ্যে কোথায় রয়েছে? এই প্লাজমার মধ্যে রয়েছে। সেখান থেকে প্লাজমা বের করে নিয়ে অন্য কোনো ব্যক্তির দেহে প্রবেশ করানো হয়, তারপরে যাতে সহজেই ওই রোগীর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এই যে থেরাপি, এটাকেই বলা হয় প্লাজমা থেরাপি। তাহলে আমরা প্লাজমা নিয়ে যে আলোচনা করলাম, প্লাজমা কি নিয়ে গঠিত? জল, কঠিন দ্রব্য এবং গ্যাসীয় পদার্থ। এবং কঠিন পদার্থের মধ্যে রয়েছে অজৈব এবং জৈব উপাদান। আর জৈব উপাদানের মধ্যে আমরা জানি গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট এবং বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ রয়েছে, বিলিরুবিন, বিলিভার্ডিন এবং বিভিন্ন ধরনের প্রোটিনগুলো রয়েছে, ফাইব্রিনোজেন প্রোটিন, প্রথম বিন প্রোটিন। এই সমস্ত প্রোটিনগুলি রক্ত জমাট বাঁধতে আমাদের সাহায্য করে। এখান থেকে পরীক্ষায় আসবে আমাদের সিরাম। সিরাম কি যদি পরীক্ষায় জিজ্ঞেস করে? আমাদের রক্তের একটা উপাদান কি? প্লাজমা। প্লাজমা থেকে ব্লাড ক্লটিং যে ফ্যাক্টর গুলো রয়েছে বা প্রোটিন গুলো রয়েছে সেটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তখন যে উপাদানটা পড়ে থাকবে সেটা হলো সিরাম। এখন আমাদের রক্ত কণিকাগুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব আরবিসি, যাকে বলা হয় রেড ব্লাড সেল বা বাংলায় একে বলা হয় লোহিত রক্ত কণিকা। প্রত্যেকটা রক্ত কণিকার একটা সাইন্টিফিক নাম রয়েছে। সেরকম ভাবেই লোহিত রক্ত কণিকার রাসায়নিক নাম বা সাইন্টিফিক নাম আমরা বলতে পারি এরিথ্রোসাইট। তাহলে এরিথ্রোসাইট মানেও যা, আরবিসি মানেও লোহিত রক্ত কণিকাও মানে তা। তাহলে পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করবে আরবিসির বিজ্ঞানসম্মত নাম কি, অ্যান্সার তোমাকে করতে হবে এরিথ্রোসাইট। আরবিসি দেখতে কেমন? পরীক্ষা ডাইরেক্ট তোমাকে জিজ্ঞেস করে। আরবিসি দেখতে হলে দ্বি উত্তল প্রকৃতির। দেখো এই ছবিটা দেখে মনে রাখো, দ্বি উত্তল। ইংরেজিতে একে বলা হয় বাই কনকেভ, বাংলায় দ্বি উত্তল। আরবিসির মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না, এটা তোমরা ভালো করে মনে রাখবে। তাহলে দুটো প্রাণীর নাম ব্যতিক্রম যেটা পরীক্ষায় আসে, যাদের আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে, সেগুলি হলো ক্যামেল এবং লামা। তাদের এদের কি থাকে? আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে কিন্তু। আর সচরাচর সাধারণত বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে আরবিসির মধ্যে নিউক্লিয়াস অনুপস্থিত। তাহলে দুটো এক্সপ্রেশন মানে কি? ক্যামেল এবং লামা, যাদের আরবিসির মধ্যে নিউক্লিয়াস পরিলক্ষিত হয়, প্রেজেন্ট থাকে। তাহলে ক্যামেল তো উট তোমরা জানো, লামাও হলো ক্যামেল বা উটের মতনই একটা প্রাণী। আরবিসির গড় আয়ু 120 দিন। এখানে কোনো কোনো বইয়ে 20 থেকে 120 দিন দেওয়া থাকে, কিন্তু মনে রাখবে পরীক্ষার অপশনের মধ্যে তোমাকে বেশিরভাগ ক্ষেত্রেই 120 দিন উল্লেখ করা থাকে।
এখন প্রশ্ন হলো, আমরা বুঝলাম যে আরবিসির গড় আয়ু 120 দিন, আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, তবে আরবিসিটা তো উৎপত্তি হয় কোথা থেকে? আরবিসি উৎপত্তি হয় আমাদের যে বোন রয়েছে, বোনের যে অস্থি মজ্জা রয়েছে সেখান থেকে। তাহলে অস্থি মজ্জা কিরকম হয়? এটা মনে করো আমাদের বোন, বোনের ভেতরে দেখবে তোমরা যদি কোনো মাংসের অংশ খাও, বোনের ভেতরে দেখবে একটা না রসালো টাইপের এক ধরনের কি ভেতরের একটা অংশ থাকে, উপাদান থাকে, সেটাই হলো অস্থি মজ্জা। সেই অস্থি মজ্জা থেকেই তৈরি হয় আরবিসি। তাহলে আরবিসি তৈরি হয় অস্থি মজ্জা থেকে, সেটা হলো আমাদের যারা প্রাপ্তবয়স্ক বা সাধারণত কি কোনো বাচ্চা বা শিশু যাই হোক, তাদের দেহ অস্থি মজ্জা। কিন্তু এখান থেকে পড়ছে ভ্রূণ অবস্থা, তাহলে কখন হয়? ভ্রূণ অবস্থা মানে কি? যখন বাচ্চা মায়ের পেটে থাকবে তখন সেটাকে বলে ভ্রূণ অবস্থা। ভ্রূণ অবস্থায় থাকার সময় কিন্তু মনে রাখবে রক্ত তৈরি হয়, রক্ত বলতে আরবিসি তৈরি হয় ভ্রূণের ভাস্কুলাসা অঞ্চল থেকে। তাহলে সাধারণভাবে তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে আরবিসি কোথা থেকে উৎপন্ন হয়, অ্যান্সার করবো আমরা অস্থি মজ্জা থেকে। ভ্রূণ অবস্থায় কোথা থেকে উৎপন্ন হয়? বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন ভ্রূণের ভাস্কুলোসা অঞ্চল থেকে উৎপন্ন হয়। জন্মের 1 মাস আগে, বাচ্চা যখন জন্ম হয় তার ঠিক 1 মাস আগে উৎপন্ন হয় রক্ত, সেটা যকৃৎ এবং প্লিহা থেকে। এইভাবে বিভিন্নভাবে পরীক্ষায় জিজ্ঞেস করবে। গেল। এখন তোমাকে প্রশ্ন, রক্ত তো উৎপন্ন হলো অস্থি মজ্জা থেকে, ভ্রূণ অবস্থায় ভ্রূণের ভাস্কুলার থেকে, জন্মের 1 মাস পর যকৃৎ প্লিহা থেকে। আরবিসি ধ্বংস হয় কোথায়? আরবিসি ধ্বংস হয় স্প্লিন বা লিভারের মধ্যে। স্প্লিন মানে হলো প্লিহা, প্লিহার মধ্যে আরবিসি ধ্বংস হয়। এর জন্য প্লিহাকে বলা হয় আরবিসির গ্রেভিয়ার্ড বা আরবিসির কবরখানা। আরবিসির কবরখানা, কবরখানা। তাহলে পরীক্ষা এখান থেকে দেখো স্প্লিনটাই বেশি থাকে কিন্তু অপশনের মধ্যে। কারণ আরবিসি যদি তোমাকে বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করে কোথায় ধ্বংস হয়, অ্যান্সার করবে তোমরা স্প্লিন অথবা লিভার। আর যদি স্প্লিন এবং লিভার দুটোই অপশন থাকে তাহলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? স্প্লিনটা সবচেয়ে বেশি হয়, স্প্লিনটাকে তোমরা টিক করবে। আর প্লিহাকে বলা হয় আরবিসির কবরখানা। আরবিসির মধ্যেই একটা উপাদান দেখতে পাওয়া যায়, সেটা হলো হিমোগ্লোবিন। সবাই তোমরা শুনেছো হিমোগ্লোবিন, হিমো প্লাস গ্লোবিন। তাহলে হিমো কথার অর্থ কি? হিমো কথার অর্থ হলো লোহা, আর গ্লোবিন কথার অর্থ হলো এক ধরনের প্রোটিন। তাহলে হিমোগ্লোবিন, হিমো মানে লোহা এবং গ্লোবিন প্রোটিন দিয়ে তৈরি হয় হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের কাজ হলো আমাদের রক্তের মধ্যে, যে আরবিসির মধ্যে অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে। তাহলে হিমোগ্লোবিনের কাজ বোঝা গেল, অক্সিজেন পরিবহনে সাহায্য করে, অক্সিজেন পরিবহন। তাহলে হিমোগ্লোবিনের কাজ যদি অক্সিজেন পরিবহন, তাহলে আরবিসির কাজ কি? তাহলে আরবিসির মধ্যেই তো থাকে হিমোগ্লোবিন, তাহলে আরবিসির কাজে হবে অক্সিজেন পরিবহন করা। এখন দেখো এখানে বিভিন্ন ডিজিজ টাইপের থাকে, পরীক্ষায় জিজ্ঞেস করে আরবিসির সংখ্যা যদি আমাদের দেহে পর্যাপ্ত পরিমাণের থেকে কমে যায় তখন তাকে বলা হয় এরিথ্রোসাইটোপিনিয়া। আর আরবিসির সংখ্যা যদি আমাদের দেহে যতগুলো থাকা উচিত তার থেকে যদি বেড়ে যায় তখন সেটাকে বলা হয় পলিথেমিয়া। এখন এখান থেকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করবে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ কি? রক্তাল্পতা রোগ অনেক সময় পরীক্ষায় অপশনের মধ্যে থাকে আরবিসির সংখ্যা কমে যাওয়া, হিমোগ্লোবিনের সংখ্যা কমে যাওয়া। দুটো অপশন থাকবে, তোমরা হিমোগ্লোবিনের সংখ্যা কমে যাওয়াকেই টিক করবে। আমাদের দেহে যদি হিমোগ্লোবিনের সংখ্যা কমে যায় যত থাকবে তার থেকে, তখন সেটাকে আমরা বলি অ্যানিমিয়া বা রক্তাল্পতা। আমাদের দেহে, সাধারণ মানুষের দেহে হিমোগ্লোবিনের পরিমাণ হলো 17.5 গ্রাম পার 100 ml ব্লাড। তার মানে 100 ml ব্লাডের মধ্যে যদি 17.5 গ্রাম হিমোগ্লোবিন থাকে তাহলে ঠিক আছে, এর থেকে কম থাকলে সেটা খারাপ। আর হিমোগ্লোবিন কমে গেলেই তখন আমাদের রোগ হবে রক্তাল্পতা। এতটুকু বোঝা গেল। এখান থেকে পরীক্ষা জিজ্ঞেস করবে যে একটা নোটে লিখে রাখো, এটা হলো এরিথ্রোপোয়েটিন নামে একটা হরমোন। তাই এরিথ্রোপোয়েটিন নামে হরমোনের কাজ কি? এরিথ্রোপোয়েটিন নামে যে হরমোনটা রয়েছে এটা বৃক্ক থেকে উৎপন্ন হয় এবং এর কাজ হলো আমাদের দেহে যে আরবিসি আছে, আরবিসি উৎপন্ন করতে সহায়তা করে। তাহলে আরবিসি উৎপন্ন হয় কোথায়? বোন মেরু। তাহলে বোন মেরুতে নিশ্চয়ই কি করবে? আরবিসি উৎপন্ন করতে সহায়তা করে। তাহলে পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করে কোন হরমোন বোন মেরুতে আরবিসি উৎপন্নে সাহায্য করে? এরিথ্রোপোয়েটিন। তাহলে এরিথ্রোপোয়েটিন হরমোনটা আবার সৃষ্টি হয় কোথা থেকে? এটা মনে রাখবে তোমরা, বৃক্ক থেকে উৎপত্তি হয়। এই যে আরবিসি উৎপন্ন হওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম হলো এরিথ্রোপোয়েসিস। তাহলে আরবিসি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটার নাম হলো এরিথ্রোপোয়েসিস। এবার আমরা পড়বো ডাব্লিউবিসি, শ্বেত রক্ত কণিকা। শ্বেত রক্ত কণিকার প্রধান কাজ হলো রোগ জীবাণু ধ্বংস করা, রোগ জীবাণু ধ্বংস করা, জীবাণু ধ্বংস করা। তাহলে এই জন্য ডাব্লিউবিসি কে আমাদের দেহের পাহারাদারও বলা হয়। ডাব্লিউবিসি কে পাহারাদার।
ডাব্লিউবিসির ফুল ফর্ম হলো হোয়াইট ব্লাড সেল বা হোয়াইট ব্লাড কর্পাসেল। ডাব্লু প্রত্যেকটারই একটা রাসায়নিক নাম বা সাইন্টিফিক নেম রয়েছে, তাই ডাব্লিউবিসি সাইন্টিফিক নেম হলো লিউকোসাইট। আমাদের দেহে ডাব্লিউবিসি কতটা থাকা জরুরি, সেটা হলো 5000 থেকে 1000 পার মিলিমিটার কিউব ব্লাডের মধ্যে। এটা মিলিমিটার কিউব মানে আয়তন। এত আয়তন রক্তের মধ্যে 5000 থেকে 11000 ডাব্লিউবিসি থাকা প্রয়োজন। আর আরবিসির সংখ্যা আমাদের সবচেয়ে বেশি থাকে, 40 থেকে প্রায় 50 লক্ষ থাকে আরবিসি। এই ডাব্লিউবিসির কাজ কি বললাম, রোগ জীবাণু ধ্বংস করা। তাহলে রোগ জীবাণু ধ্বংস করা এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, এটাকে বলা ইমিউনো সিস্টেম। তাহলে পরীক্ষায় জিজ্ঞেস করবে কোন শক্ত কণিকা ইমিউনো সিস্টেমে সাহায্য করে, আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে, অ্যান্সার হবে ডাব্লিউবিসি। এই ডাব্লিউবিসির গড়ায়ু 3 থেকে 5 দিন। আমরা একটু আগে পড়েছিলাম যে আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে না, ব্যতিক্রম ছিল কে, লামা এবং উট, তাদের আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে, কিন্তু ডাব্লিউবিসির মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে, এটা মনে রাখবে। পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করে যে আরবিসি এবং ডাব্লিউবিসি যে সংখ্যা, সেই সংখ্যার অনুপাত কত, 6:1। মানে প্রতি যদি আমাদের রক্তের মধ্যে 600টা আরবিসি থাকে, সেই জায়গায় ডাব্লিউবিসি থাকবে একটা, এই অনুপাতে থাকে। ডাব্লিউবিসিও উৎপন্ন হয় অস্থিমজ্জা এবং প্লিহা থেকেও, আরবিসিও উৎপন্ন হয় অস্থিমজ্জা থেকে, প্লিহা থেকে নয়। আরবিসি উৎপন্ন হয় অস্থিমজ্জা থেকে, কিন্তু আরবিসি ধ্বংস হয় প্লিহাতে। আর ডাব্লিউবিসি উৎপন্ন হয় অস্থিমজ্জা এবং কি প্লিহাতে। ডাব্লিউবিসির বিভিন্ন ভাগ রয়েছে এবং সেই ভাগগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ডাব্লিউবিসি কে প্রধান 3টি ক্যাটাগরিতে ভাগ করা, সেটা হলো নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসিফিল। এটা হলো দানাদার, দানাদার, আর এগুলো হলো অদানাদার, অদানাদার। এই যে প্রত্যেকটা আমরা ভাগ করলাম, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, প্রত্যেকটা রক্তকণিকা কাজ, ডাব্লিউবিসির ভাগ, প্রত্যেকের সুনির্দিষ্ট একটা কাজ রয়েছে। মেইন কাজ তো আমরা বললাম ডাব্লিউবিসি অনাক্রম্যতা প্রদান করা বা রোগ জীবাণু ধ্বংস করা, তাহলে সেই রিলেটেডই কোনো কাজ হবে। এই যে নিউট্রোফিল রয়েছে, এটা ডাব্লিউবিসির একটা ভাগ, এর গড় আয়ু 10 থেকে 14 দিন। এর মেন কাজ হলো আমাদের বাইরে থেকে কোনো যদি জীবাণু প্রবেশ করে, তখন সেই জীবাণুটাকে ধ্বংস করতে সাহায্য করে এই নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা। তাই নিউট্রোফিল শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে, সেই জীবাণু ধ্বংস করার প্রক্রিয়াটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস, সাইটোসিস। ইওসিনোফিল, যার গড় আয়ু 8 থেকে 12 দিন। ইওসিনোফিলের কাজ কি, আমাদের দেহে যদি অ্যালার্জি হয়, সেই অ্যালার্জি দমনে সাহায্য করে। কিভাবে সাহায্য করে, এই ইওসিনোফিল আমাদের দেহ থেকে হিস্টামিন শোষণ করে এবং সেটা কি করে, আর অ্যালার্জি দমনে সাহায্য করে। তাহলে পরীক্ষা এখান থেকে জিজ্ঞেস করবে কোন শ্বেত রক্তকণিকা অ্যালার্জি দমনে সাহায্য করে, অ্যান্সার হবে ইওসিনোফিল। আর বেসোফিলের কাজ কি, আমাদের দেহের ভিতরে রক্ত সবসময় কি পরিবাহিত হচ্ছে, স্টপ হচ্ছে, জমাট বাঁধছে না। কেন জমাট বাঁধছে না, কারণ আমাদের দেহে যে রক্ত নালিকার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, সেই রক্তের মধ্যে এক ধরনের রক্ত যাতে জমাট না বাঁধে একজন উপাদান থাকে, সেই উপাদানটির নাম হলো বেসোফিল। এই বেসোফিল উপাদানটির জন্য আমাদের দেহের ভেতরে রক্ত জমাট বাঁধে না। আর রক্ত যদি জমাট বাঁধতো, তাহলে দেহের বিভিন্ন কাজ করতে আমাদের অসুবিধা হতো। এখন পড়বো অদানাদারের মধ্যে, সেটা হলো ডাব্লিউবিসি অদানাদার ভাগ রয়েছে লিম্ফোসাইট এবং মনোসাইট। লিম্ফোসাইট কি করে, এর মেনলি কাজ রোগ জীবাণু ধ্বংস করা, এর মনোসাইটের কাজ হলো রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, হেল্প টু ফাইট দ্য ভাইরাস টু মেক অ্যান্টিবডি। আর বেসোফিল তো রোগ জীবাণু ধ্বংস করে, এছাড়াও মনে রাখবে এর সঙ্গে কি করে, অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে হলো বেসোফিল। এই হলো ডাব্লিউবিসির বিভিন্ন অংশের কাজ আমরা এখানে আলোচনা করলাম। এখন যে ছবিগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা দেখতে কেমন, সেই ছবিগুলো এখানে দেওয়া রয়েছে। নিউট্রোফিলের ছবিটা দেখে নাও, এটা হলো আমাদের মনোসাইটের ছবি, এসোফিল, আর বেসোফিল এটা হলো লিম্ফোসাইটের ছবি। এবার অনুচক্রিকা, অনুচক্রিকাকে বলা হয় ব্লাড প্লেটেট। এর বিজ্ঞানসম্মতভাবে নাম হলো, সাইন্টিফিক নেম যাকে বলা হয় থ্রোম্বোসাইট। অনুচক্রিকা উৎপন্ন হয় অস্থিমজ্জায়, এর গড় আয়ু 3 থেকে 6 দিন। আর অনুচক্রিকা ধ্বংস হয় আমাদের প্লিহার মধ্যে। এর কাজ কি, অনুচক্রিকার কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এখান থেকে পরীক্ষায় একটা কোশ্চেন জিজ্ঞেস করে, তোমরা না জিজ্ঞেস করে যে ডেঙ্গু রোগ হলে আমাদের কোন রক্তকণিকার সংখ্যা কমে যায় দেহের মধ্যে। ডেঙ্গু রোগ হলে, ডেঙ্গু, তাহলে ডেঙ্গু রোগ হলে মনে রাখবে আমাদের অনুচক্রিকার সংখ্যা বা প্লেটলেটের সংখ্যা ডাউন হয়ে যায়, প্লেটলেটের সংখ্যা ডাউন হয়ে যায় ডেঙ্গু হলে।
আর অনুচক্রিয়ার কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে মানে আমাদের যে বাইরে কোনো অংশ কেটে গেল সেখান থেকে রক্তক্ষরণ হবে, সেই রক্তক্ষরণটা বন্ধ করতে সাহায্য করে অনুচক্রিকা। অনুচক্রিয়া সংক্রান্ত কতগুলি ডিসিজ রয়েছে, সেটা হলো থ্রোম্বোসাইটিস এবং থ্রোম্বোসাইটোপিনিয়া। অনুচক্রিকার সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় আমাদের বেড়ে যায় তখন তাকে বলা হয় থ্রোম্বোসাইটোসিস। আর অনুচক্রিকার সংখ্যা যদি আমাদের স্বাভাবিকের তুলনায় যতগুলো থাকা উচিত তার থেকে কমে যায় তাকে বলা হয় থ্রোম্বোসাইটোপিনিয়া। তোমরা একটা রোগের নাম শুনেছো যে লিউকোমিয়া। লিউকোমিয়া, তাহলে লিউকোমিয়া রোগটা হলো শ্বেত রক্তকণিকার সঙ্গে রিলেটেড। শ্বেত রক্তকণিকা, রক্তকণিকা। লিউকোমিয়া হলে কি হয়, আমাদের দেহে যার লিউকোমিয়া হবে শ্বেত রক্তকণিকার সংখ্যা দ্রুত হারে কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পাওয়া, যে দ্রুত হারে ভেঙে যাওয়া শ্বেত রক্তকণিকাকে, এটাই হলো লিউকোমিয়া। লিউকোমিয়া এক ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার। তার মানে দ্রুত হারে শ্বেত রক্তকণিকার ধ্বংস হওয়াকে বলা হয় লিউকোমিয়া। তাহলে লিউকোমিয়া হলো এক ধরনের ব্লাড ক্যান্সার। তাহলে দেখো আমরা তাহলে পড়লাম, প্রত্যেকটার কাজ কি আমাদের জেনে নেওয়া হলো। এই হলো রক্তকণিকাগুলোর বিভিন্ন উপাদান এবং কি প্রত্যেকটার কাজ। এখান থেকে আরেকটু তোমরা বেশি জেনে রাখো, আমাদের রক্ত থাকে, রক্ত আমাদের ওজনের কত পার্সেন্ট থাকে এটাও জিজ্ঞেস করে পরীক্ষায়। 7% থাকে আমাদের দেহে, আমাদের বডি ওয়েট যা তার 7% রক্ত থাকে। আর এখান থেকে আরেকটা তোমাদের কনফিউশন ব্যাপার হয় ফুসফুস নিয়ে। ফুসফুস আর আমাদের হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড আর কিডনি মানে বৃক্ক নিয়ে, তিনটার কাজের মধ্যে একটু ডিফারেন্সিয়েশন বলে দেই। এই যে ব্লাড রয়েছে, ব্লাড হলো সমস্ত কিছুর কাঁচামাল। প্রত্যেকটা অঙ্গের যে কাজ করার জন্যই ব্লাডের কিন্তু প্রয়োজন হয়। ফুসফুসের কাজ আমার কি নেই, ফুসফুসের কাজ হলো কারখানার মতো কাজ করে। কারখানা কি হবে, ফুসফুস আমাদের যে রক্ত যে রয়েছে কার্বন ডাই অক্সাইড আমাদের যে নিয়ে যাবে এবং অক্সিজেন মেশানোর কাজ, মোদ্দা কথা আমাদের যে অক্সিজেন মেশানোর কাজ কেস করতে সাহায্য করে, মিক্সিং এ ফুসফুস সাহায্য করে। হৃৎপিণ্ডের কাজ কি, হৃৎপিণ্ডের খেলা কাঁচামাল ওই রক্ত নিয়েই কিন্তু এর কাজ। তাই হৃৎপিণ্ডের কাজে রক্তকে পাম্প করা, রক্ত কোনো শোধনের কিচ্ছু করে না, হৃৎপিণ্ড রক্তকে পাম্প করে সারা দেহে পৌঁছে দেয় বা সারা দেহ থেকে ভেতরে নিয়ে যায়। এই হলো হৃৎপিণ্ডের কাজ, পাম্প মেশিনের মতো কাজ করে। বৃক্কর কাজ কি, বৃক্ক মানে আমাদের কিডনি রয়েছে, তার কাজ হলো রক্তকে পরিস্থিত করা, রক্তকে পরিস্থিত করা, পরিস্থিত করা। এই হলো তিনটা মেইন অঙ্গের কাজ। আজকে আমরা রক্তের প্লাজমা এবং রক্তের বিভিন্ন কণিকা, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকা নিয়ে প্রত্যেকটার কাজ এবং গঠন এবং প্রত্যেকটা আয়ু কতদিন এবং প্রত্যেকটার ফলে প্রত্যেকটা কম সংখ্যায় বেড়ে যাওয়ার ফলে বা কমে যাওয়ার ফলে যা রোগ হয় সেই রোগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। এটা হলো রক্তের একটা বেসিক ক্লাস। এর পরবর্তী ক্লাসে আমরা রক্ত কি করে জমাট বাঁধে এবং রক্তের বিভিন্ন গ্রুপিং নিয়ে আলোচনা করব। তবে আজকের ক্লাসে যদি কোনো তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, তাই সকলেই এই ক্লাস থেকে উপকৃত হতে হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।